বিআর ফুডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জেনারেল ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা একটু থিওরিটিক্যাল পড়াশোনা করবো। থিওরিটিক্যাল কারণ আমরা এতদিন অব্দি যা করেছি সমস্তটা এমসিকিউ। আজকে আমরা কিছু থিওরিটিক্যাল ক্লাস নিয়ে কথা বলবো। আনলিস্টেড ভিডিও যেমনটা হচ্ছে রেগুলার বেসিসে, সেরকমটা রেগুলার বেসিস আপলোড হবে, এই সপ্তাহ হবে। তাকে আনলিস্টেড ভিডিও নিয়ে কেউ চিন্তা করো না, এটার সাথে মার্চ হবে না, সেটা এটার সাথে কোনো প্রবলেম নেই সেটা। আর আমরা রেগুলারলি যেহেতু ক্লাস প্রোভাইড করতে পারছি না একটা বিজি শিডিউলের জন্য, এখন আমাদের অফলাইন ক্লাস চালু হবে। আমাদের অফলাইন স্টুডেন্টরা দেখতেই পারবে যে প্রচুর কিছু চেঞ্জেস আসতে চলেছে, অ্যাজ পার স্যার বলেছেন তোমাদের প্রবাবলি গ্রুপে। তো সেই চেঞ্জগুলো নিয়ে আমাদের প্রচুর কাজকর্ম চলছে। তো যার জন্য আমরা রেগুলারলি জেনারেল পাবলিক ভিডিও রেগুলারলি আমরা আপলোড করতে আমাদের একটু সমস্যা হচ্ছে, তাই। তো আজকের আমাদের টপিক হচ্ছে কেমিস্ট্রি। আমরা আজকে কেমিস্ট্রি সাবজেক্টের উপর ক্লাস করবো। ওকে, কেমিস্ট্রি সাবজেক্টের উপর ক্লাস করবো। তোমরা যদি ইউটিউব ঘাটাঘাটি করো, যারা মোটামুটি করো, তারা দেখবে ঠিকঠাক একটা ওয়েফুল খুব ভালো লাগা একটা ক্লাস তোমরা কেমিস্ট্রির উপর পাবে না। পাবে কার উপরে? হিস্ট্রির উপর পেয়ে যেতে পারো, জিওগ্রাফির উপর পেতে পারো, পলিটিক্যাল সায়েন্সের উপর পেতে পারো, বাট ইকোনমিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, এই তিনটের ওপর জেনারেলি খুব একটা ভালো ক্লাস তোমরা পাও না। কারণ এই তিনটে পড়াতে গেলে পরে রীতিমতো স্টাডি করতে হয়। দিস আর নট স্টোরিজ, যে স্টোরিজ এসে তোমাকে আমি বললাম বলে একটা স্টোরি শুরু করে দিলাম, তুমি শুনলে খুব আনন্দের সাথে ভালো লাগলো, সেগুলো হিস্ট্রি জিওগ্রাফিতে, রাদার পলিটিক্যাল সায়েন্সও পসিবল হয়, বাট নট ইন সায়েন্স সাবজেক্ট। বায়োলজিতে কিছুটা হয়, বাট কেমিস্ট্রি ফিজিক্সে একদমই হয় না, ঠিক আছে। তো যার জন্য কেউ খুব একটা জোর দেয় না। তাই আমি টপিক ওয়াইজ বেছে তুললাম কেমিস্ট্রিটা। তার কারণ হচ্ছে আদার্স গুলো তো তোমরা এদিক ওদিক চ্যানেল ঘেটে ঠিক জোগাড় করো, বাট সায়েন্সটা তো কোথাও না কোথাও ল্যাব থেকে যায়। এবং পরীক্ষার হলে যখন তুমি দেখছো একটা ইজি কোয়েশ্চেন, যেটা তুমি আরাম সলভ করতে পারো, সেরকম জাতীয় কোয়েশ্চেন যখন চলে আসে, সেটাকে লিভ করার কোনো মানে হয় না যে উপস কেমিস্ট্রি, এই ফিলিংসটা রাখার কোনো দরকারই নেই। ওকে, নাও এবার কেমিস্ট্রিতে আমরা পড়বো টপিক ওয়াইজ, বাট নট কে একদম অর্থোডক্স ওয়েতে, যেটা হয়তো আমি অফলাইন ক্লাসে যখন কেমিস্ট্রি চালু করবো তখন একটা অর্থোডক্স ওয়েতে যাবো। সেই অর্থোডক্স ওয়েতে এই মুহূর্তে আমি যেতে রাজি নই ইউটিউবে। তার কারণ হচ্ছে আমার নিজের ফল্ট, কারণ আমি নিজে রেগুলার নই ইউটিউবে। তো আমি যদি রেগুলার হতাম, সেক্ষেত্রে আমি যে প্রত্যেক উইকে বা প্রত্যেক উইকে দুটো করে, একটা করে, তিনটে করে, যা হোক একটা রেগুলারিটি যদি আমি মেনটেন করতাম ভিডিওসে, তাহলে পরে প্রবাবলি সম্ভব হতো। কিন্তু এই মুহূর্তে সেটা নয়, কাজেই সেই জন্য একটু আমাকে একটু ভাবতেই হচ্ছে। তো আমি একটা ইম্পর্টেন্ট টপিক তুলছি আজকে, ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করছি একদম বেসিক অর্থোডক্স ওয়ে থেকে শুরু থেকে পড়ানোটা হয়, সেটা দরকার হবে না তোমাদের। আমি যতটা দরকার না হয় সেভাবেই এগোবো। একদম লেমেন ল্যাঙ্গুয়েজে পড়বো। অনেকেরই ভয়ের সাবজেক্ট কেমিস্ট্রি, সো ইভেন আমার নিজের। তো একদম লেমেন ল্যাঙ্গুয়েজে পড়বো কেমিস্ট্রি, আর ততটাই পড়বো যতটা পরীক্ষার জন্য রিলেভেন্ট। বেশি হাই ক্লাসে যাবো না, ইভেন একটু হাই ক্লাসে যাবো না। যদি খুব টাফও আসে, যাদের কেমিস্ট্রি উইক তারা সেটাকে উদ্ধার করতে পারবে না পরীক্ষার হলে। যাদের কেমিস্ট্রি স্ট্রং তারা সেটাকে ডেফিনেটলি উদ্ধার করতে পারবে, তারা এই ক্লাস করো আর নাই করো। সো আমরা শুধু তাদের প্রতি ফোকাস করে এগোবো যারা অলরেডি কেমিস্ট্রিকে বাদের খাতায় ছেড়ে রেখে দিয়েছে, তাদের যাতে কিছু হলেও কোশ্চেন বাদ না যায় সেটার চেষ্টা করবো আমরা এই ক্লাসটার মাধ্যমে। ওকে, তো আজকের আমাদের কেমিস্ট্রি টপিক হচ্ছে অ্যাসিড অ্যান্ড বেস। ওকে, আজকে কেমিস্ট্রির ফার্স্ট টপিক নেব আমরা অ্যাসিড এন্ড বেস। হ্যাঁ, আমি শুরুতেই বললাম অর্থোডক্স নীতি, মলিকুলার ওয়েট, বেসিক কেমিস্ট্রি, ফ্রম হোয়ার কেমিস্ট্রি ইজ অবটেইনড, এইসব আমি যাচ্ছি না আপাতত আমরা একদম বেসিকে থাকবো, দ্যাট ইজ অ্যাসিড এন্ড বেস। অ্যাসিড এন্ড বেস নিয়ে আমরা আলোচনা করবো। অ্যাসিড এন্ড বেসের একদম লেমন ল্যাঙ্গুয়েজে আমরা অ্যাসিড এন্ড বেস স্টাডি করবো। ওকে, তো ফার্স্ট অফ অল কেমিস্ট্রি কি? এবার আমি তোমাদের কোনো সায়েন্টিফিক্যাল জ্ঞান দিতে চলিনি এখানে, প্লিজ। আমি জানি প্রচন্ড বোরিং, ইভেন আমার লাগে, জাস্ট আমার লাগে কেমিস্ট্রিকে প্রচন্ড বোরিং। হয়তো তোমাদের প্রচন্ড ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি মেবি, বাট আমার প্রচন্ড বোরিং লাগে। সো আমি আমার কিছু ফিলিংস তোমাদের সাথে আজকে শেয়ার করি, করে এগোই, তাহলে কেমিস্ট্রি, তাহলে মেবি অ্যাসিড বেসটা আমাদের ক্লিয়ার হতে পারে নিকৃষ্টতম ভাষায়। তো ফার্স্ট অফ অল কেমিস্ট্রি মানে কি? কেমিস্ট্রি যদি পাতি বাংলা আমরা দেখি তাহলে রসায়ন। ওকে, জগতে যা কিছু আছে সবকিছুর মধ্যে একটা কেমিস্ট্রি থাকা দরকার, আদারওয়াইজ জিনিসটাই বোরিং হয়ে যায়। সাপোজ আমি আমার ভাই, আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি থাকা দরকার, আদারওয়াইজ আমাদের ভাইয়ে ভাই যুদ্ধই থাকবে, বোরিং হয়ে যাবে সিচুয়েশন। আমি আমার ভাইয়ের সাথে কথা বলি না, আমার ভাই আমার সাথে কথা বলে না, তো রিলেশনশিপ তৈরি হবে না। সো একটা কেমিস্ট্রি দরকার। আমি আমার বাবা, আমি আমার মা, ইভেন বাবা মা, অ্যান্ড ডেফিনেটলি ইভেন আমি আমার কোনো বিলাভড কেউ, আমাদের মধ্যে যদি কেমিস্ট্রি না তৈরি হয় তাহলে পরে সমস্যা আছে। এবং কেমিস্ট্রি যা যত ভালো হবে তাকে তত মনে থাকে। সো সেম ওয়াইজ রসায়ন এই জন্য গুরুত্বপূর্ণ যে কোনো কিছুর মধ্যে, কোনো দুটো জিনিসের মধ্যে একটা রসায়ন ইম্পর্টেন্ট। ফ্রম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে টু শুভমঙ্গল জ্যাদা সাবধান,
আমাদের রসায়নটা ইম্পর্টেন্ট। ওকে, রসায়নের জন্য আমরা মনে রাখি। নাও দেখো, মনে করো একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে? সেই কম্পাউন্ডটাকে তুমি মনে রাখতে চাও না যতক্ষণ না তার কারোর সাথে রসায়ন তৈরি হয়, তার কারোর সাথে কেমিস্ট্রি তৈরি হয়। আমি ততক্ষণ অব্দি কন্ট্রোভার্সিয়াল নই যতক্ষণ অব্দি আমার কারোর সাথে সুন্দর একটা কেমিস্ট্রি তোমাদের সামনে না আসবে। যেদিন চলে আসবে যে অমুকের সাথে কেমিস্ট্রি দারুণ, বরুণ ধাওয়ান আলিয়া ভাট, রণবীর কাপুর আলিয়া ভাটের কেমিস্ট্রি দারুণ, তখনই তোমার মনের সে দাগ কাটবে, আদারওয়াইজ খুব একটা দাগটা কাটবে না। সো একটা এলিমেন্ট বা একটা কম্পাউন্ডকে যদি আমি জলের সাথে মিশিয়ে দিই, তো তাদের মধ্যে একটা কেমিস্ট্রি আসবে, তাই তো? সেই কেমিস্ট্রিতে কি হতে পারে? সেই কেমিস্ট্রিতে দুটো জিনিস উৎপন্ন হতে পারে। কি হতে পারে? একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটা হচ্ছে হাইড্রোক্সিল। ওকে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হাইড্রোক্সিল। কারণ তোমরা জানো পাতি কথায় যে জলে কি থাকে? জলে থাকে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল। একটা এইচ যদি নি হাইড্রোজেন আর ওইচ যদি আলাদা করে এখান থেকে, তাহলে হাইড্রোক্সিল। তাহলে হয় হাইড্রোজেন আর হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল মানে কিছুই না, জাস্ট অক্সিজেন হাইড্রোজেন একসাথে যখন হয়। ওকে, তো একটা এলিমেন্টকে যদি জলের সাথে রিঅ্যাক্ট করাই, তখন যদি হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় তাকে বলে অ্যাসিড। জাস্ট সিম্পল। তুমি একটা যে কোনো এলিমেন্টকে নিলে তাকে জলের সাথে রিঅ্যাক্ট করাবে, মানে জলের সাথে রাখলে তাতে যে জিনিসটা উৎপন্ন হলো সেটা হলো তাতে যে জিনিসটা উৎপন্ন হলো তার যদি হাইড্রোজেন হয় তাহলে অ্যাসিড, তার যদি হাইড্রোক্সিল হয় মানে ওএইচ বেরোয় তাহলে পরে সে বেস। ওকে, তাহলে অ্যাসিড কি, বেস কি, প্রাইমারিলি ক্লিয়ার হয়ে গেল। এবারে তুমি দেখবে একটা মজার জিনিস, কেমিস্ট্রির ক্ষেত্রে মানে যে কোনো রিলেশনশিপ বা যে কোনো রসায়নের ক্ষেত্রে থিওরিজ প্রচুর থাকে। মানে কিছু হোক না থিওরি, জ্ঞান লোকে প্রচুর দিয়ে যায়, যে এর থিওরি ওর থিওরি, গল্পের বই বেরিয়ে যায়, লাভ স্টোরি, সিনেমা বেরিয়ে যায় তা নিয়ে, মানে থিওরিতে ভর্তি থাকে। তো এরকমই ব্রনস্টেড লরে একটা থিওরি দিয়েছে কি, যে অ্যাসিড সবসময় প্রোটন দেবে, প্রোটন ডোনেট করে দেবে। ওকে, মানে অ্যাসিড সবসময় দিয়ে দেবে। ওকে, অ্যাসিড সারা জীবন এদের সম্পর্কে থাকে না যে আমি সারা জীবন দিয়ে গেছি, সবাই বলে ইন্ডিভিজুয়ালি। তো অ্যাসিড কি করবে? প্রোটন দেবে। প্রোটন কি, এখান থেকে একটা প্রশ্ন রাখতে পারে, নাথিং, যে কোনো একটা এলিমেন্টের অ্যাটম নাম, যে কোনো একটা এলিমেন্টের মূল বেসিক ফান্ডা কি, যে কোনো একটা এলিমেন্টের বেস কি, অ্যাটম। তুমি সেই অ্যাটম নিলে, সেই অ্যাটমের মধ্যে থাকে একটা নিউক্লিয়াস। ওকে, সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, নিউট্রন। ওকে, আর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। এই সবটাকে নিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলে হচ্ছে অ্যাটম। সেই অ্যাটম গুলো মিলে তৈরি হয় মলিকিউল, সেই মলিকিউল থেকে এলিমেন্ট। ওকে, তো এটা হচ্ছে একদম বেসিক ফান্ডা, যে কোনো কিছুর একদম বেস কি, অ্যাটম। সেই অ্যাটমের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন। সেই প্রোটন নিউট্রনের মধ্যে থেকে প্রোটনটাকে অ্যাসিড দান করে, সবসময় ছেড়ে দেয়। আর বেস কি করে? বেস প্রোটনটাকে নিয়ে নেয়। একজন যখন দেবে আরেকজন কি করবে? নেবে। অ্যাসিড সবসময়, একটা জিনিস একটু কমনলি মাথায় রাখো, যে অ্যাসিড সবসময় বেসের উল্টো, বেস সবসময় অ্যাসিডের উল্টো। ওকে, দে আর অপোজিট টু ইচ আদার। তো অ্যাসিড যদি প্রোটন ছাড়ে, বেস কি করবে? প্রোটন নিয়ে নেবে। ওকে, নাও নেক্সট পার্ট। এবার আমরা একটু অ্যাসিডে ফোকাস করি, বেসের পরে আসছি। অ্যাসিড বেসের বেসিক ক্লিয়ার। এবার আমরা একটু অ্যাসিডে ফোকাস করি আগে, তারপরে আমি বেসে ঢুকবো, ঠিক আছে? আগে যদি আমি অ্যাসিডে ফোকাস করি, তো আমি এখানে দুটো জিনিস জানতে পেরে গেছি অলরেডি। আমার দু তিনটে জিনিস ক্লিয়ার হয়ে গেছে। কি, অ্যাসিডে কি থাকে? অ্যাসিডে হাইড্রোজেন থাকে, H+ আয়ন থাকে। আর কি একটা থিওরি পেয়েছে, কার থিওরি? ব্রনস্টেড লরের একটা থিওরি পেয়েছে। ব্রনস্টেড লরের থিওরিতে কি পেয়েছে? যে অ্যাসিড সবসময় প্রোটন দেবে। আর নেক্সট কি, আরেকটা জিনিস আমি কি জানি, যে অ্যাসিডের সাথে হাইড্রোজেনটা কখন আসে? যখন অ্যাসিড জলের সাথে রিঅ্যাক্ট করে। এই হাইড্রোজেনটা কখনো একা থাকতে পারে না, এই হাইড্রোজেনটা জলের মধ্যে দ্রবীভূত অবস্থাতেই থাকবে। ওকে, জলের মধ্যে দ্রবীভূত অবস্থাতেই থাকবে। আরেকটা কাজ আছে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনের প্রেজেন্স তোমাকে বুঝিয়ে দেবে অ্যাসিড কতটা স্ট্রং বা কতটা উইক। যদি বেশি সংখ্যক হাইড্রোজেন আয়ন থাকে তাহলে সেটা বেশি স্ট্রং অ্যাসিড, যদি কম সংখ্যক হাইড্রোজেন আয়ন থাকে তাহলে কমে যাবে। তো এই হাইড্রোজেনের প্রেজেন্সটা ডিপেন্ড করে হচ্ছে, এই হাইড্রোজেনের প্রেজেন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যাসিড কতটা স্ট্রং বা কতটা উইক। না, স্ট্রং অ্যাসিডের যদি তুমি কিছু एग्जांपल বলো তাহলে আমি কি বলতে পারি? স্ট্রং অ্যাসিডের एग्जांपल, স্ট্রং অ্যাসিড হচ্ছে কি HCl, HNO3, H2SO4,
নাইট্রিক অ্যাসিড, তো HCl, HNO3, H2SO4 এগুলো সব হচ্ছে স্ট্রং অ্যাসিডের এক্সাম্পল। আর যদি উইক অ্যাসিডের এক্সাম্পল বলো তাহলে তোমাদের খুব নোন যে অ্যাসিড গুলো থাকে, যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এই যে অ্যাসিড গুলো থাকে এগুলো জেনারেলি হচ্ছে উইক অ্যাসিডের পর্যায়ে পড়ে। ওকে, তো স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড আশা করি ক্লিয়ার। নাও নেক্সট আমি যদি আলোচনা করি তাহলে হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের টেস্ট কি হতে পারে? অ্যাসিড সম্পর্কে আর কি বলা যেতে পারে? অ্যাসিডের টেস্ট বলা যেতে পারে। অ্যাসিডের টেস্ট কি হতে পারে? দেখো তুমি টেস্ট দিয়ে অ্যাসিড বুঝতে পারো। অ্যাসিডের টেস্ট হচ্ছে টক টক, সাওয়ার। ওকে, মানে টক টেস্ট হচ্ছে অ্যাসিডের, টক মানে সাওয়ার। ওকে, টক মানে টক নয়। তো বাংলাদেশিদের এই একটা বিশাল সমস্যা। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিডের জন্য একটা ইন্ডিকেটর আছে। কি ইন্ডিকেটর? তোমরা সবাই প্রবাবলি নাম শুনেছো, তাও আমি বলি শোনো। আমরা যদি বটানি পড়ি, সবকিছু রিলেটেড আর কি, আমরা যদি বটানি পড়ি, তো যখন আমরা বটানি পড়বো তখন দেখতে পাবো বটানিতে প্ল্যান্টকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা ভাগ হচ্ছে থ্যালোফাইটা। ওকে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে থ্যালোফাইটা। এই থ্যালোফাইটা প্রজাতির একটা উদ্ভিদ হচ্ছে লাইকেন। এই থ্যালোফাইটা প্রজাতির একটা উদ্ভিদ হচ্ছে লাইকেন। এই লাইকেনের থেকে একটা রঞ্জক পাওয়া যায়, তার নাম হচ্ছে লিটমাস। তার রং হচ্ছে লিটমাস। মানে প্রত্যেকটা রিলেশনশিপে দেখবে একজন করে এরকম লিটমাস থাকবে, যাকে তুমি যার কাছে যাবে সে তার মতন করে তাকে ডিটারমাইন করবে। ওকে, মানে সে যখন আমার সাথে থাকবে আমার মতন করে থাকবে, সে যখন ওনার সাথে থাকবে তখন ওনার মতন করে থাকবে। তো এই লিটমাসের কাজটা অদ্ভুত। এই লিটমাসকে তুমি যদি ডিস্টিলড ওয়াটারের মধ্যে দাও, এই লিটমাসকে তুমি যদি ডিস্টিলড ওয়াটারের মধ্যে দাও, তাহলে পরে কি কালার দেবে? এর কালারটা হয়ে যাবে তখন ভায়োলেট, বেগুনি। ওকে, তুমি যখন লিটমাসকে ডিস্টিলড ওয়াটারের মধ্যে দেবে তখনও বেগুনি রং দেবে। আর এই বা পার্পেলও বলতে পারো। এই লিটমাসকে তুমি যদি অ্যাসিডের মধ্যে দাও তখনও রেড কালার হবে। ওকে, এই লিটমাসকে তুমি যদি অ্যাসিডের সাথে প্লাস করো, মানে অ্যাসিডের সাথে রাখো, তখন রেড কালার দেবে। এই লিটমাসকে তুমি যদি ওটার নাম কি ডিস্টিলড ওয়াটারের মধ্যে রাখো তখন পার্পল কালার দেবে। আর এই লিটমাসকে তুমি যদি বেসের সাথে রাখো তখনও ব্লু কালার দেবে। ওকে, বেস বি ব্লু বি। ওকে, তখনও ব্লু কালার দেবে। এই লিটমাসকে তুমি যদি বেসের সাথে রাখো তাহলেও ব্লু কালার দেবে। তাহলে বোঝা গেল একে তুমি যার সাথে রাখবে এ সেরকমই কালার দেবে। আর অ্যাসিডও না বেসও না এরকম কিছুর সাথে যদি লিটমাসকে রাখো, মানে জেনারেলি সমাজে যেটা পাওয়া খুব কঠিন, যে আমি এর দলেও নই ওর দলেও নই, নিউট্রাল, তো তার সাথে তুমি যদি লিটমাসকে রাখো, তার সেরকম একটা ব্যক্তির সাথে তুমি যদি কোনো এরকম টাইপের রঞ্জককে রাখো, তাহলে আর কি নিয়ে আলোচনা করবে? আলোচনা তো কিছু পাবে না, না? সো লিটমাস যখন এরকম কোনো সাবস্ট্যান্সের সাথে থাকে তখন কোনো কালারই দেয় না। ওকে, নো কালার, তখন কোনো কালারই দেয় না। অ্যাসিডও না বেসও না এরকম কিছু সাথে থাকলে পরে কোনো কালারই দেয় না। ওকে, নাও নেক্সট হচ্ছে আমরা কিছু কিছু অ্যাসিডের ইউজ নিয়ে একটু চলো আলোচনা করে নিই ফটাফট। ওকে, ইম্পর্টেন্ট কিছু অ্যাসিড নিয়ে একটু আলোচনা করে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের শরীর থেকে শুরু করি, নিজেদেরটা দেখি, তারপর বাইরে সারাউন্ডিংসে যাবো। আমাদের শরীরে স্টমাক বলে একটা গ্রন্থি আছে, তোমরা জানো খুব ভালো করে। স্টমাক বলে একটা পার্ট আছে। সেই স্টমাক থেকে একটা অ্যাসিড বের। সেই স্টমাকের মধ্যে গ্যাস্ট্রিন গ্ল্যান্ড আছে বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে। সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে একটা অ্যাসিড বেরোয়। সেই অ্যাসিডটার নাম হচ্ছে HCl। ওকে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? ডাইজেশনে সাহায্য করে, আমাদের শরীরের ডাইজেশনে সাহায্য করে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি অ্যামাউন্ট, মানে ধরো আমার ডাইজেশন করতে যতটা হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, যদি তার চেয়ে বেশি সংখ্যক হাইড্রোক্লোরিক অ্যাসিড শরীর থেকে বেরিয়ে যায়, তখন আমাদের কি হবে উচিত? কি মানে মনে করো 1.1 লিটার, মানে এটা কিন্তু কোনো সায়েন্সের সাথে কোনো সম্পর্ক নেই। 0.1 লিটার HCl লাগছে খাবার পাচন করতে, কিন্তু তোমার বেরিয়ে গেছে 5.5 লিটার। তাহলে এক্সট্রা কত হচ্ছে? 0.4 লিটার। এই 0.4 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন এক্সট্রা হচ্ছে, সেটা আমাদের শরীরে কি করবে? আমাদের শরীরে একটা কোনো ক্ষতিকর এফেক্ট করবে, যার জন্য আমাদের অ্যাসিডিটির প্রবলেম হতে শুরু করে। তখন আমাদের কি খেতে হয়? তখন আমাদের অ্যান্টাসিড খেতে হয়। এবার এতটা অবধি এখানে জানা থাকো, বাকিটা আমরা পরে ডিসকাস করে দিচ্ছি। ওকে, অ্যান্টাসিড খেতে হবে। তো মেইন কাজ কি? HCl ক্ষরণ, যেটা ডাইজেশনে সুবিধা করে। আর কি ইউজ আছে?
লাইক ভিটামিন সি কে যদি নাও, ভিটামিন সিও একটা অ্যাসিড, কি অ্যাসিড বলো? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড এই কাজ কি, এই কিসে সাহায্য করে? এ আমাদের নিউট্রিয়েন্টসে সাহায্য করে, আমাদের শরীরের পুষ্টি বজায় রাখে, বডিতে পুষ্টি বজায় রাখে, নিউট্রিয়েন্টস বজায় রাখে, ভারসাম্য রক্ষা করে। এবং তোমরা জানো এর অভাবে কিন্তু অনেক রোগ হয়, যেমন স্কারবি একটা খুব নামজাদা রোগ, বা গাম প্রবলেম হয়, মাড়িতে প্রবলেম হয়, রক্তক্ষরণ হয়, পায়োরিয়া টাইপের হয়। তো অ্যাসকর্বিক অ্যাসিড এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট কি? নেক্সট ধরো কার্বনিক অ্যাসিড যদি বলো, কার্বনিক অ্যাসিডে কি হয়? কার্বনিক অ্যাসিডে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস, তোমাদের ফেভারিট কার্বোনেটেড বেভারেজ গুলো তৈরি হয় কার্বনিক অ্যাসিডে, প্লাস ফার্টিলাইজারও কাজে লাগে। আর হচ্ছে ধরো ভিনিগারের কাজ হচ্ছে, ভিনিগার আছে, সোডিয়াম বেনজয়েট আছে, এদের কাজ হচ্ছে তোমার মেইনলি খাবার প্রিজার্ভ করতে কাজে লাগে। তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে ফার্টিলাইজার, পেইন্ট, সিনথেটিক ফাইবার, সিনথেটিক তন্তু ভাবছিল, সিনথেটিক ফাইবার কাজে লাগে, ম্যানুফ্যাকচারিং এ কাজে লাগে। দেন হচ্ছে তোমার ধরো ফসফরিক অ্যাসিড কাজে লাগে ফার্টিলাইজার তৈরিতে, ডিটারজেন্টে। বোরিক অ্যাসিডের কাজে লাগাও আছে, বোরিক অ্যাসিড আমাদের কাজে লাগে ধরো ফোড়া বা ঘা এইরকম জাতীয় কিছু হলে পরে সেটাকে ওয়াশ করতে, অথবা চোখ ওয়াশ করতে, যাদের আইয়ে কোনো প্রবলেম হয়, চোখে কোনো প্রবলেম হলে পরে চোখ ওয়াশ করে বোরিক অ্যাসিড দিয়ে, তো বোরিক অ্যাসিডের কাজ আছে। তো এগুলো কেন ইম্পর্টেন্ট, যদি নোট ডাউন করা হয় নোট ডাউন করে নিতে পারো, রাফ ওয়ার্কে লিখে নিতে পারো, অথবা ভিডিওটা দুবার শুনলে নিজেদেরও মনে থাকবে। কিছুই নেই, আমি কয়েকটি ইম্পর্টেন্ট অ্যাসিড নিয়ে আলোচনা করেছি। ফার্স্টে কি নিয়ে আলোচনা করলাম? HCl নিয়ে। দেন কি নিয়ে আলোচনা করলাম? সালফিউরিক অ্যাসিড নিয়ে। সালফিউরিক অ্যাসিড কি কি কাজে লাগে? অনেক কিছু কাজে লাগে, আমি বললাম ফার্টিলাইজার তৈরিতে, পেইন্টসে, সিনথেটিক ফাইবারে, বিভিন্ন রকম কাজে লাগে HCl। আচ্ছা, মানে ম্যানুফ্যাকচারিং এ। আচ্ছা নেক্সট কি আমি আলোচনা করেছি? নেক্সট আলোচনা করলাম কার্বনিক অ্যাসিড নিয়ে। কার্বনিক অ্যাসিডকে বিভিন্ন রকম বেভারেজ তৈরিতে কাজে লাগে, লাইক কোল্ড ড্রিঙ্কস, যেগুলো আমাদের আর কি সফট ড্রিঙ্কস যেগুলো থাকে সেগুলোতে কার্বনিক অ্যাসিড কাজে লেগে যায়। প্লাস ফার্টিলাইজারেও কার্বনিক অ্যাসিডের হেল্প আছে। অ্যাসকর্বিক অ্যাসিডের কথা বললাম। অ্যাসকর্বিক অ্যাসিড কি করে? অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি বানায়, ভিটামিন সি তৈরি করে। আচ্ছা নেক্সট কি? ফসফরিক অ্যাসিড বললাম। ফসফরিক অ্যাসিড আমাদের কি কাজে লাগে বললাম? ফসফরিক অ্যাসিড আমাদের কাজে লাগে হচ্ছে ডিটারজেন্ট, ফার্টিলাইজার, এগুলো ম্যানুফ্যাকচারিং এ। নেক্সট বোরিক অ্যাসিড বিভিন্ন ক্ষতিকর মানে ক্ষতিযুক্ত জায়গাগুলোকে ওয়াশ করার জন্য, ক্ষয়যুক্ত জায়গাগুলোকে ওয়াশ করার জন্য বোরিক অ্যাসিড লাগে। আচ্ছা নেক্সট কি? লাস্ট একটা বলি। আচ্ছা এগুলো সব হয়ে গেছে অনেকগুলো। লাস্ট একটা ইম্পর্টেন্ট ডিসকাস করে নিই, দ্যাট ইজ HNO3। কেন লাস্টে রাখলাম? HNO3 কে আলাদা করে একটা জায়গা দিলাম, কারণ এর কাজটা নিয়ে আমাদের প্রচুর কোয়েশ্চেন তৈরি হয়েছে। কিরকম কোয়েশ্চেন তৈরি হয়েছে? এই HNO3 সাথে HCl মেশালে পরে, এই HNO3 সাথে HCl মেশালে পরে আমরা পাই অ্যাকোয়া রিচিয়া, একটা এলিমেন্ট পাই যেটার নাম হচ্ছে অ্যাকোয়া রিচিয়া। ওকে, আমরা একটা এলিমেন্ট পাই যেটার নাম হচ্ছে অ্যাকোয়া রিচিয়া। এই HNO3 এর সাথে HCl মেশালে পরে আমরা একটা জিনিস পাই যেটার নাম হচ্ছে অ্যাকোয়া রিচিয়া। এটা ইউজ হয় পিউরিফাই করতে, কাকে? গোল্ডকে। গোল্ড পিউরিফিকেশনে অ্যাকোয়া রিচিয়া ইউজ হয়। কত থাকে? 1 আয়তন HNO3 এর সাথে 3 আয়তন HCl থাকে, 1:3 অনুপাতে মেশে। 1 আয়তন HNO3 এর সাথে 3 আয়তন HCl মিশে এই অ্যাকোয়া রিচিয়া তৈরি হয়, যেটা কি করে? যেটা গোল্ডকে পিউরিফাই করতে কাজে লাগে। ওকে, নেক্সট একটা টপিক আলোচনা করি, একটু হাটকা টপিক বাট ইম্পর্টেন্ট হয়ে যায় এক্সামের জন্য, এটি মোস্ট ইম্পর্টেন্ট আছে। এবার একটু হালকা টাফ কোশ্চেন যদি আসে, স্টিল যাতে আমাদের নাম থাকতে হয়, তাই জন্য টপিকটা আলোচনা, সেটা হচ্ছে বেসিসিটি অফ অ্যাসিড। বেসিসিটি অফ অ্যাসিড, অ্যাসিডের ক্ষারত্ব। ওকে, বেসিসিটি অফ অ্যাসিড, অ্যাসিডের ক্ষারত্ব শুনতেই অদ্ভুত লাগে, বাট ব্যাপারটা একদম ইজি। কোন অ্যাসিড আছে? ওকে, কোথাও একটা অ্যাসিড আছে, অ্যাসিড এর মধ্যে যতগুলো আয়োনাইজড হাইড্রোজেন আছে। আয়োনাইজড হাইড্রোজেন মানে যে হাইড্রোজেন গুলো পোলার কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে, এত চাপ নেওয়ার দরকার নেই। আয়োনাইজড হাইড্রোজেন আছে যতগুলো, তো তাকে বলে হচ্ছে, মানে সেই সংখ্যাটাকে বলে হচ্ছে বেসিসিটি অফ অ্যাসিড। ওকে, যতগুলো আয়োনাইজড হাইড্রোজেন আছে তার উপর ডিপেন্ড করে, বা সেই সংখ্যাটাকে বলা হচ্ছে বেসিসিটি অফ অ্যাসিড। আয়োনাইজড হাইড্রোজেন মানে হচ্ছে যতগুলো হাইড্রোজেন, সাপোজ
HCl এ একটাই হাইড্রোজেন আছে, তার মানে একটা হাইড্রোজেনই আয়োনাইজড, তাহলে HCl কি হলো? মোনো অ্যাটমিক, সরি মোনোবেসিক, মোনোবেসিক। আবার ধরো সাপোজ আমি যদি ধরি আর একটা কিছু লাইক H2SO4, H2SO4 নিয়ে নাও। H2SO4 যদি না, H2SO4 দুটো অ্যাসিড, দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনই আয়োনাইজড, তাই জন্য একে বলে কি? ডাইবেসিক। ওকে, নেক্সট কি? ধরো HNO3 যদি নাও, HNO3 তো একটা হাইড্রোজেনই আছে, একটা হাইড্রোজেন থাকলে আমাদের কোনো চাপই নেই, সেটাও মোনোই হয়ে যাবে, মোনোবেসিক। আচ্ছা, নেক্সট ধরো যদি আমি ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিডের শর্ট জানো তোমরা? H3PO3, H3PO3। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে H3PO3 হলে পরে তিনটে হাইড্রোজেনের মধ্যে তিনটেই কিন্তু আয়োনাইজড না, মানে তিনজনই পোলার কোভ্যালেন্ট বন্ড তৈরি করে না, দুজন মাত্র করে, দুটো হাইড্রোজেন করে, তাই জন্য একে কি বলবো? ডাইবেসিক। আর এখানে একটা ছোট কনফিউশন আছে, ফসফরাস অ্যাসিড বলে এটাকে, এটাকে বলে ফসফরাস। ওকে, ফসফরাস। যেখানে এখানে কোশ্চেন আসছে দেখবে এর বাইরে কিছু আসেনি, আমি টোটালটাই কভার করে দিচ্ছি। আর কি আছে ফসফরাস ছাড়া? ফসফরাসের সাথে কনফিউশনের কি হয়? ফসফরিক, H3PO4। ওকে, এটা PO3 ছিল, এটা PO4। ফসফরিক অ্যাসিড কি হয়? ট্রাইবেসিক। কেন? কারণ তিনটে হাইড্রোজেন আছে, তিনটেই আয়োনাইজড। ফসফরিকের ক্ষেত্রে তিনটে হাইড্রোজেন, তিনটেই আয়োনাইজড হয়েছে। ফসফরাসের ক্ষেত্রে মানে ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে তিনটে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন একমাত্র আয়োনাইজড, যার জন্য H3PO3 বা ফসফরাস অ্যাসিড কি? ডাইবেসিক, আর ফসফরিক অ্যাসিড কি? ট্রাইবেসিক। ওকে, ঠিক আছে? একটু নিজেদের মতো নিজেরা একটা কিছু বানিয়ে নিও, মানে একটা কোনো থিঙ্ক করে নিও, কোনো একটা ট্রিক যেটা মনে থাকবে। মানে আমি কোনো ট্রিক বলে দিলে তোমাদের কিছু মাথায় থাকবে না, বা কোথাও থেকে কোনো ট্রিক ধানিলে কিছু মাথায় থাকবে না পরীক্ষা আস্তে আস্তে। ওকে, তো নিজেরা নিজেদের মাথায় রেখো যে ফসফরাস ডাইবেসিক, ফসফরিক হয়ে গেলে পরে ট্রাইবেসিক হয়ে যাবে। ঠিক আছে, ফসফরিক মানে একটু, ফসফরাসটা তো আমাদের নুন, ওই জন্য ডাই। ফসফরিক মানে আবার ওটার উপর কাটাছাটা করা হচ্ছে, ওই জন্য 3 হয়ে যাচ্ছে। যা কিছু হোক এইভাবে একটা মাথায় রেখে দিও, ঠিক আছে? ফসফরিক হয়ে গেলে পরে H3PO4 হয়ে যায়, তখন সেটা ট্রাইবেসিক হয়ে যায়। ওকে, আচ্ছা। নেক্সট ধরো কিছু অ্যাসিড যেটা ইম্পর্টেন্ট, বারবার এক্সামে এসে থাকে, এগুলো তোমরাও দেখবে, তো আমি একটু ডিসকাস করে দিই তোমাদের সাথে, একটু বলে দিই যে কিছু ধরনের অ্যাসিডের সোর্স আমাদের দরকার, বা সোর্সটা বলে দেয় সেখান থেকে কি অ্যাসিড পাওয়া যায়। তারপর ধরো ভিনিগার, ভিনিগার থেকে কি অ্যাসিড পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা আমি মুখে বলি, কারণ লিখতে অনেক টাইম চলে যাবে, আমি মুখে বলি, যেটা তোমাদের জানা নেই তোমরা করে লিখে নিও। ভিনিগার থেকে আসে কি? অ্যাসিটিক অ্যাসিড। সাইট্রাস ফ্রুট মানে লেবু জাতীয়, টক জাতীয় যে ফ্রুট গুলো, সাইট্রাস ফ্রুট থেকে কি আসে? সাইট্রিক অ্যাসিড। গ্রেপস, টারমারিন্ড, গুজবেরিজ এগুলো থেকে কি আসে? টার্টারিক অ্যাসিড। সাওয়ার মিল্ক মানে টক হয়ে যাওয়া দই, মিল্ক, দুধ, সাওয়ার মিল্ক থেকে কি আসে? ল্যাকটিক অ্যাসিড। অ্যাপেলস থেকে কি পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড। কার্ড বা দই জাতীয় জিনিস, কার্ড থেকে কি পাওয়া যায়? বিউটারিক অ্যাসিড। টি, টমেটোস এগুলো থেকে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড। স্টিং অফ রেড অ্যান্টস মানে রেড অ্যান্টসের যে হুলটা থাকে, মানে যেখানে বিষটা থাকে আর কি, কামড়ালে পরে যেমন ফুলে ঠুলে যায়, অ্যান্ড বিস, স্টিং অফ রেড অ্যান্টস অ্যান্ড বিস, এতে কি থাকে? ফর্মিক অ্যাসিড। প্রোটিনস এর মধ্যে কি থাকে জানো তোমরা? অ্যামাইনো অ্যাসিড। আর গোয়াভাতে কি থাকে? গোয়াভাটা ইম্পর্টেন্ট, গোয়াভাটা এসছে কোশ্চেন, ইনফ্যাক্ট এসএসসি তে এসছে, অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, গোয়াভাটা কিন্তু একটু অফ রুটেড এসছে এক্সামে, অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, আপাতত একটু মাথায় রাখলে তোমাদের মোর দ্যান এনাফ অ্যাসিড সম্পর্কে। না আমরা ঢুকে যাই বেসে, ঠিক আছে? না আমরা চলে আসি বেসে, যে ফটাফট বেসটাকে শেষ করে দিলে চলো। বেস, ওকে, বেসে আমরা কি জানি? দেখো বেসে খুব ক্লিয়ারলি অ্যাসিডের উল্টোটা। আর বেস আমরা কি থেকে পাবো? যখন কোনো এলিমেন্ট জলে থাকছে এবং হাইড্রক্সিল দিচ্ছে, হাইড্রক্সিল জলের সাথে মানে প্রডিউস করছে, তখন থেকে আমরা বেস বলি। তো বেসের একটু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। অ্যাসিডের সাথে ডিফারেন্স আর কি ডিফারেন্স? ওখানে প্রোটন কি করে? দেয়, আর এখানে প্রোটন কি করবে? ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবে, নেবে। ওকে, আর কি আছে? এবারে বেসের একটা ছোট্ট জিনিস বলি। বেসের বেসিকটা তো আমরা অ্যাসিডের সাথেই পড়ে গেছি, তো বেসের আবার ছোট্ট জিনিস একটা বলি, যে কোনো বেস, বেসের বাংলা হচ্ছে ক্ষার, হ্যাঁ, আর অ্যাসিডের বাংলা হচ্ছে অম্ল। বেসের বাংলা হচ্ছে ক্ষার, আর অ্যাসিডের বাংলা ছিল অম্ল। তো কোনো বেস যদি সম্পূর্ণভাবে জলে দ্রবীভূত হয়ে যায়, কোনো বেস যদি সম্পূর্ণভাবে জলে দ্রবীভূত হয়ে যায়, তাহলে তাকে বলে অ্যালকালিজ।
এই টার্মসটা তোমরা এই টার্মটা তোমরা বহুবার শুনেছো, অ্যালকালি। হোয়াট ইজ অ্যালকালি, হোয়াট ইজ অ্যালকালি, চারিদিকে শুনেছো যে অ্যালকালি কি, খুব কনফিউজিং। অ্যালকালি নাথিং বাট এক প্রকারের বেস যেটা জলে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়। ওকে, আজকের পর থেকে আশা করি আর অ্যালকালিতে সমস্যা হবে না, পর্যায় সারণীতে গিয়ে আবার অ্যালকালি নিয়ে কথা হবে কখনো। তো অ্যালকালি কি, জেনারেলি যেটা বেসে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায় সেই ধরনের, যেটা জলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায় সেই ধরনের বেসকেই বলে অ্যালকালি। ওকে, একদম বেসিক হচ্ছে অ্যালকালির এটা, এর বাইরে কিচ্ছু নেই। না এবার কতগুলো OH আছে, হাইড্রক্সিল আয়নের প্রেজেন্স বা কতগুলো হাইড্রক্সিল আয়ন আছে, হাইড্রক্সিল আয়ন আছে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে বেসের স্ট্রংনেস, স্ট্রেংথ, কতটা স্ট্রং বেস না উইক বেস। সো স্ট্রং বেসের চলো আমরা কিছু এক্সাম্পল দিয়ে নিই। স্ট্রং বেসের যদি কিছু এক্সাম্পল আমরা নিই, কি হবে? NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, বা কমন নাম যদি বলো কস্টিক সোডা, পটাশিয়াম হাইড্রোক্সাইড, বা কস্টিক পটাশ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটা থেকে লাইন তৈরি হয়। সো এগুলো থেকে আমরা, এগুলো হচ্ছে জেনারেলি স্ট্রং বেসের উদাহরণ। আর যদি উইক বেসের উদাহরণ দিতে বলো, উইক বেসের উদাহরণ কি হচ্ছে? মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওকে। আর কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস, NH4OH, ওকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস। তো স্ট্রং বেস, উইক বেস আশা করি ক্লিয়ার হয়ে গেল, কোনো সমস্যা নেই। নাও এবার চলে আসি আমরা নেক্সট একটা টপিকে। এবার আমরা অ্যাসিড জেনে গেছি, সল্ট জেনে গেছি। আমি শুরুতেই কি বললাম, কেমিস্ট্রি হচ্ছে ফুল অফ ডিসকাশন, মানে ফুল অফ রিলেশনশিপ, এর বাইরে কিছু না। তো আজকে তোমরা দুটো জিনিস জানলে রিলেশনশিপের মাধ্যমে, দুটো জিনিস প্রডিউস হচ্ছে। একটা হচ্ছে অ্যাসিড, জলের সাথে এলিমেন্টের রিলেশনশিপে দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে বেস। এবার মনে করো কোথাও কেউ প্লিজ পার্সোনালি নিও না, ওকে। মনে করো কোথাও একজন ভদ্রলোক আছে আর একজন ভদ্রমহিলা আছে, ঠিক আছে। আবার কোথাও একজন ভদ্রলোক আছে আর একজন ভদ্রমহিলা আছে, ঠিক আছে। এটা মনে করো দিল্লি, এটা মনে করো মুম্বাই, ওকে। তো এই ভদ্রলোক আর ভদ্রমহিলা মিলে, প্র্যাকটিক্যালি আশা করি সবাই অ্যাডাল্ট, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে গাড়ি হেডফোন করে নাও। এই ভদ্রলোক আর ভদ্রমহিলা মিলে একটা চাইল্ড প্রডিউস করলো। তো ডেফিনেটলি এরকমই কোনো না কোনো ভদ্রলোক আর ভদ্রমহিলার মাধ্যমে প্রডিউস হওয়া চাইল্ডই একদিন না একদিন গিয়ে আবার নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করে, নিজের আবার প্রোডাকশন হাউস তৈরি করে, নিজেদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ করে। সো এরকম যখন দুজনকে দেখা সাক্ষাৎ করছে, তো তাদের একটা রেজাল্টেন্ট আসে। তো অ্যাসিড তৈরি হয়েছে জলের সাথে এলিমেন্টে, বেস তৈরি হয়েছে জলের সাথে এলিমেন্টে। তো এবারে অ্যাসিড আর বেসও তো একদিন মিলতে পারে, একদিন দেখা হতে পারে, আইদার ঝগড়া হবে অর পজিটিভ কিছু তৈরি হবে, হোয়াটএভার, কিন্তু হবে। তো অ্যাসিড আর বেস যখন নিজেদের সাথে দেখা করে, তখন তারা কি উৎপন্ন করে? তখন তারা একটা এলিমেন্ট উৎপন্ন করে, যে কিছু একটা এলিমেন্ট উৎপন্ন করে। আর কি উৎপন্ন করে? আর উৎপন্ন করে জল। এই যে এলিমেন্ট উৎপন্ন করে, এই এলিমেন্টটাকে বলে হচ্ছে সল্ট। ওকে। তার মানে সল্ট কি? অ্যাসিড আর বেসের রিঅ্যাকশনে যে জিনিস তৈরি হয় তাকে বলে হচ্ছে সল্ট। ওকে। সল্টের ইউজ কি? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ ধরো একটা যে কোনো অ্যাসিড বলো HCl, একটা যে কোনো বেস বলো NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এদের দুজনের মিলনে দেখো NaCl প্লাস H2O, OH আর H মিলে H2O, আর Na আর Cl মিলিয়ে NaCl। NaCl আর H2 উৎপন্ন হচ্ছে। H2 মানে তোমরা সবাই জানো জল, কোথায় গেল জল? এই যে আমি লিখেছিলাম দেখো H2O। আর একটা কি হচ্ছে NaCl মানে হচ্ছে NaCl কি? সোডিয়াম ক্লোরাইড কি? আমাদের ডেইলি ইউজের নুন, যেটা আমাদের সল্ট, আমরা যেটা ইউজ করি রেগুলার সল্ট যেটা আমাদের থাকে, দ্যাট ইজ NaCl। তো NaCl এর অনেক কাজ আছে। NaCl আরো কি কাজে লাগে? NaCl ধরো তোমার ক্লোরিন তৈরিতে কাজে লাগে, NaCl কাজে লাগে কস্টিক সোডা তৈরিতে, ওয়াশিং সোডা তৈরিতে, বেকিং সোডা তৈরিতে। NaCl থেকে দেখবে সব একের পর এক আসে আমাদের Na2CO3, NaHCO3, তো বিভিন্ন রকম আসে, বিভিন্ন রকম সল্ট তৈরিতে NaCl কাজে লাগে।
প্লাস ক্লোরিনের ম্যানুফ্যাকচারিং এ NaCl কাজে লাগে। ওকে, নেক্সট কি অ্যামোনিয়াম সল্ট। ধরো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়াতে কোনো সল্ট উৎপন্ন হলো, সো সেই অ্যামোনিয়াম সল্ট কিসে কাজে লাগে? ফার্টিলাইজার তৈরিতে কাজে লাগে। পটাশিয়াম নাইট্রেট ইউজ করা হয় কিসে? পটাশিয়াম নাইট্রেট ইউজ করা হয় হচ্ছে গান ফ্যাক্টরিতে। পটাশিয়াম নাইট্রেট এক প্রকার সল্ট, এটা ইউজ করা হয় কিসে? এটা ইউজ করা হচ্ছে গান পাউডার তৈরিতে, গান ফ্যাক্টরিতে ইউজ করা হয়, বা ফায়ার ওয়ার্কস যে আমরা বাড়ি ফাটি ফাটাই সেখানেও পটাশিয়াম নাইট্রেট থাকে। সিলভার ব্রোমাইড এক ধরনের সল্ট যেটা ইউজ হয় ফটোগ্রাফিতে। আচ্ছা, সিলভার আয়োডাইড ইউজ হয় গয়টারের জন্য, যাদের গলগণ্ড রোগ আছে সেখানে মেডিসিন তৈরিতে সিলভার আয়োডাইড ইউজ হয়। সিলভার ব্রোমাইড ইউজ হয় ফটোগ্রাফিতে। পটাশিয়াম ক্লোরাইড ইউজ হয় ম্যাচ ইন্ডাস্ট্রি, মানে দেশলাইয়ের ইন্ডাস্ট্রিতে পটাশিয়াম ক্লোরাইড ইউজ হয়। অ্যালুমিনিয়াম সালফেট ইউজ হয় হচ্ছে তোমার অ্যালামস তৈরিতে। অ্যালামস মানে যেটা পিউরিফাই করে জল, অ্যালামস, সেই অ্যালামস তৈরিতে অ্যালুমিনিয়াম সালফেট তৈরি হয়। তোমরা চাইলে সল্টের নামগুলো শুনে শুনে লিখে নিতে পারো ফটাফট, কোনো চাপ নেই, কারণ আমি এগুলো আর লিখছি না, নাকি লিখে দেবো আমি। চলো লিখে একবার রিপিট করে বলে দিই। সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি কাজে লাগে বললাম? সোডিয়াম ক্লোরাইড কাজে লাগে হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ ক্লোরিন, কস্টিক সোডা, বেকিং সোডা, ওয়াশিং সোডা, এগুলো তৈরিতে কাজে লাগে। নেক্সট আমি কি বললাম? অ্যামোনিয়াম সল্ট কি কাজে লাগে? ফার্টিলাইজার তৈরিতে কাজে লাগে। পটাশিয়াম নাইট্রেট কি কাজে লাগে? পটাশিয়াম নাইট্রেট কি কাজে লাগে? পটাশিয়াম নাইট্রেট কাজে লাগে হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ গান পাউডার, ফার্টিলাইজার, এগুলো ইউজেস, বা ফায়ার ওয়ার্কস, ম্যানুফ্যাকচারিং অফ গান পাউডার, ফায়ার ওয়ার্কস, এগুলোতে কাজে লাগে। নেক্সট কি বললাম? সিলভার ব্রোমাইড। আচ্ছা, আমি শুধুমাত্র এখানে সেইগুলোতেই ফোকাস করেছি যেগুলো এক্সামে এসছে, ঠিক আছে? যে সল্টগুলো এক্সামে এসছে বারবার, যেটা কি কাজে লাগে সেগুলোকে আমি এখানে মোটামুটি হাতে রেখেছি। ওকে, মানে বারবার রিপিটেডলি এসছে। সিলভার ব্রোমাইড কি কাজে লাগে? সিলভার ব্রোমাইড কাজে লাগে হচ্ছে ফটোগ্রাফিতে সিলভার ব্রোমাইড কাজে লাগে। আচ্ছা, নেক্সট ধরো পটাশিয়াম ক্লোরেট কি তৈরিতে কাজে লাগে? পটাশিয়াম ক্লোরেট তৈরি করে হচ্ছে ম্যাচ ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। পটাশিয়াম ক্লোরেট ম্যাচ ইন্ডাস্ট্রিতে কি কাজে লাগে? ম্যাচ ইন্ডাস্ট্রিতে দেশলাইয়ের যে ইন্ডাস্ট্রি সেখানে পটাশিয়াম ক্লোরেটের বারুদটা তৈরিতে হেল্প করে। অ্যালুমিনিয়াম সালফেট কি কাজে লাগে? অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করে হচ্ছে অ্যালাম কি করে? অ্যালাম কি করে? ওয়াটার পিউরিফায়ার ব্যবহৃত হয়। ওয়াটার পিউরিফাই করতে ব্যবহৃত। তোমরা ওয়াটার পিউরিফাই মানে আরো ইউর সাথে ভুলিয়ে ফেলো না। ওয়াটার পিউরিফাই করতে অ্যালাম একটা পিউরিফাইং কম্পাউন্ড বলা যেতে পারে অ্যালামকে, ঠিক আছে? পিউরিফাই করতে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা চলো আজকে নেক্সট টপিক এন্ড লাস্ট একটা টপিকে চলে যাই, তোমাদের খুব পছন্দের টপিক প্রবাবলি পিএইচ বা পিএইচ স্কেল। ওকে, পিএইচ এবার এটার জন্য একটা ইসাতে আছে, জেনারেলি এটা একটা মাইনাস অফ লগ এইচ টার্মস দিয়ে ডিনোট করা হয় বলে এটাকে এইচ, হাইড্রোজেনের জন্য এইচটাকে লাগানো হয়, যাই হোক সেটাতে যাওয়া দরকার নেই। আমরা ফার্স্টলি পি তে ফোকাস করি। ওকে, পি তে যদি ফোকাস করি, পি মানে কি? কেন পি শব্দটা ইউজ হচ্ছে? পি হচ্ছে পোটেন্স। এটা একটা জার্মানি শব্দ। ওকে, এটার মানে হচ্ছে পাওয়ার। হাইড্রোজেনের পাওয়ার কত? পাওয়ার অফ হাইড্রোজেন, পাতি কথা। পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের পাওয়ারের উপর বেস করে পিএইচ মাত্রা নির্ধারিত হয়। এটা একটা মেজারিং স্কেল যেটা বলে দেয় কোনো কিছু কতটা অ্যাসিডিক, কতটা বেসিক। এটার মার্জিনটা কত থাকে? 0 থেকে 14 অবধি। 0 থেকে 7 কম, 0 থেকে 7 কম অবধি হলে অ্যাসিড। ওকে, 7 বেশি থেকে 14 অবধি হলে পরে বেস। আর যদি 7 থাকে তাহলে হচ্ছে নিউট্রাল। খুব ক্লিয়ার? 0 থেকে শুরু করে যদি 7 কম থাকে তাহলে সেটা অ্যাসিড। 7 থেকে বেশি হয়ে যদি 14 অবধি যায় তাহলে সেটা বেস। আর যদি 7ই হয় তাহলে সেটা নিউট্রাল। ওকে, একদম ক্লিয়ার করে নাও ব্যাপারটা। নাও পিএইচ স্কেলের কোন কিছু অ্যাসিডিক কতটা? যতটা 7 থেকে কমে, 7 থেকে যত কম হবে তত অ্যাসিডিক হবে, 7 থেকে যত বেশি হবে তত বেসিক হবে।
না আমি যদি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে পরে তোমরা বুঝতে পারবে। গ্যাস্ট্রিক জুস, যেটা আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে বেরোয়, আমি শুরুতে বললাম HCl, সেই গ্যাস্ট্রিক জুস কতটা অ্যাসিডিক জানো? গ্যাস্ট্রিক জুস হচ্ছে 1.2 অ্যাসিডিক, মানে পিএইচ হচ্ছে 1.2। তার মানে কতটা অ্যাসিড বুঝতে পারছো? 7 থেকে 1.2, মানে জিরোর কাছাকাছি, মানে প্রায় হিউজ স্ট্রং, মানে হ্যাভক অ্যাসিড। স্বাভাবিক, HCl বলেছিলাম স্ট্রং অ্যাসিড, শুরুতেই আমরা দেখে নিয়েছিলাম। তাহলে গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত? 1.2। এবার যখন ধরো বেশি পরিমাণে, আমি যে এক্সাম্পলটা তোমাদের দিয়েছিলাম 0.1 বেরোনোর কথা, 0.3 বেরিয়ে গেছে, তাহলে বেশি কত আছে? 0.2। সেটাকে তো কন্ট্রোল করতে হবে। হিউম্যান বডির পিএইচ কত? হিউম্যান বডির পিএইচ কত জানা আছে তোমাদের? হিউম্যান বডির পিএইচ হচ্ছে মোটামুটি ধরে রাখো 7.4 থেকে 7.8 এর মধ্যে লাস্টিং করে, মানে মোটামুটি আপনার নিউট্রাল। তো এবারে যদি এতটা পরিমাণ অ্যাসিড আমাদের শরীরে বেড়ে যায়, তখন সেটা আমাদের শরীরে এফেক্ট করবে, যার জন্য আমাদের অ্যাসিডিটি প্রবলেম হয়। সেটাকে ঠিক করার জন্য আমরা কি করি? তখন অ্যান্টাসিড দিই। অ্যান্টাসিডের মধ্যে কমন কি? মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, ওকে, বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। মিল্ক অফ ম্যাগনেসিয়াম বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তখন আমরা নিই অ্যান্টাসিড গ্রুপে, আর তাতেই আমাদের কিওর হতে পারে। এখন তো ট্যাবলেটস চলে এসছে, বাদ। তো মিল্ক অফ ম্যাগনেসিয়াম এই ব্যাপারটাকে কন্ট্রোল করে। এই যে এক্সেস যে যদি অ্যাসিড ক্ষরণ হয়ে যায়, তার জন্য অ্যাসিডিটি হয়ে যায়, তখন অ্যান্টাসিড গ্রুপে মিল্ক অফ ম্যাগনেসিয়াম ব্যবহার হয়ে থাকে। মিল্ক অফ ম্যাগনেসিয়ার পিএইচ স্কেল কত জানো? মিল্ক অফ ম্যাগনেসিয়াম পিএইচ স্কেল হচ্ছে 10। মিল্ক অফ ম্যাগনেসিয়াম পিএইচ স্কেল হচ্ছে 10। আর ম্যাক্সিমাম কার পিএইচ? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? 14। কিন্তু আমরা কি 14টা ইউজ করতে পারি? কখনোই নয়, তাহলে আবার শরীরে বেসের পরিমাণ বেড়ে যাবে। আমাদের তার জন্য মাঝে মাঝে একটা ইউজ করতে হয়, দ্যাট ইজ মিল্ক অফ ম্যাগনেসিয়াম, যেটা 10। ওকে, আচ্ছা, লেমন জুস, লেমন জুসের অ্যাসিডিটি কত? লেমন জুসের অ্যাসিডিটি হচ্ছে 2.2। ওকে, লেমন জুসের অ্যাসিডিটি হচ্ছে 2.2। আর তোমার রেইন ওয়াটার, রেইন ওয়াটারের সাথে তোমরা একটা টার্ম খুব শুনে থাকবে, অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন, যখন রেইন ওয়াটারের পিএইচ 5.6 এর থেকে কমে যায়, 5.6 বা 5.5 এর থেকে কমে যায়, 5.6 মাথায় রাখো, 5.6 এর থেকে কমে যায়, তখন তাকে অ্যাসিড রেইন বলে। যখন রেইন ওয়াটারের পিএইচ 5.6 এর কম হয়, তখন তাকে অ্যাসিড রেইন বলে। যখন রেইন ওয়াটারের পিএইচ 5.6 এর কম হয়, তখন সেটা অ্যাসিড রেইন বলে গণ্য করা হয়। ওকে, এমনি রেইন ওয়াটার হালকা অ্যাসিডিক। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আরেকটা টপিক, যদি আমরা একটু ছোট ছোট একটা জিনিস যদি আলোচনা করি, দেখো আমাদের মুখের ভেতরেও একটা পিএইচ আছে, চারিদিকে সবকিছুর মধ্যে একটা পিএইচ আছে। আমাদের মুখের ভেতরের পিএইচ যদি 5.5 এর নিচে চলে যায়, 5.5 এর নিচে চলে যায়, তার মানে অলরেডি ভেতরটা অ্যাসিডিক হয়ে গেছে। এবং সেরকম যদি হয়ে থাকে, তখনই আমাদের টুথ ডিকে শুরু হয়, মানে দাঁতের ক্ষয় শুরু হয়, যেটা ছোট ছোট বাচ্চাদের বা বয়স্ক লোকদেরও দেখা যায়, বা ইয়াং ছেলে মেয়েদেরও হয়, তুলনামূলক কম হয়। তখন কি হয়? দাঁতের ক্ষয় শুরু হয়, টুথ ডিকে স্টার্ট হয়ে যায় যদি 5.5 এর নিচে পিএইচ চলে যায়। ওকে, টুথ ডিকে স্টার্ট হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা জিনিস জানো, আমরা যে খাবার খাই, আমরা যে ফুড ক্রপস গুলো নিই, আমাদের খাদ্যশস্য যেগুলো, সেই খাদ্যশস্যগুলোর পিএইচ কত হতে হয়? জেনারেলি 7 থেকে 7.8 এর মধ্যে থাকে, কারণ আমাদের বডি পিএইচ কে মাথায় রাখে। এর চেয়ে কম বেশি যদি হয়, তাহলে অ্যাসিড শরীরে ঢুকে যাবে অথবা বেস শরীরে ঢুকে যাবে। এটা 7.8 এর উপর ডিপেন্ড করে। এবার বলো, সাপোজ আমি কিরকম হব বা তুমি কিরকম হবে, সেটা ডিটারমাইন করবে কে? তোমার সারাউন্ডিংস, তুমি যে জায়গা থেকে বিলং করছো সেই জায়গাটা, সেই সারাউন্ডিংসটা। তো এই ফুড ক্রপস গুলো নেচার কিরকম হবে, অ্যাসিডিক না বেসিক, সেটা ডিনোট করবে কে? সেটা ডেফিনেটলি ডিনোট করবে হচ্ছে সেই যে সয়েলের উপর হচ্ছে। তো সেই সয়েল যদি অ্যাসিডিক হয়, সেই সয়েল যদি অ্যাসিডিক হয়, তাহলে তাকে কন্ট্রোল করবো কি করে? আমরা সেই সয়েলের সাথে তখন লাইম মেশাবো। ওকে, বা স্ল্যাক্ট লাইম মেশাবো, লাইম মাথায় রাখো। আমরা সেই সয়েলের সাথে তখন লাইম মেশাবো, লাইম মিশিয়ে তাকে নিউট্রালিটিতে নিয়ে আসার চেষ্টা করবো। আবার হতে পারে যদি বেসিক হয়, যদি বেস হয়, যদি বেসিক হয়, তাহলে আমরা সেই সয়েলকে নিউট্রাল আনবো কি করে? খারত্ব যদি বেশি থাকে, তখন আমরা তার সাথে জিপসাম মিশিয়ে তাকে আমরা নিউট্রালে নিয়ে আসার চেষ্টা করি। ওকে, এই দুটো জিনিস মাথায় রাখো, যে লাইম মিশিয়ে
অ্যাসিডিক সয়েলকে লাইম মিশিয়ে নিউট্রাল করা হয়, আর বেসিক সয়েলকে জিপসাম মিশিয়ে নিউট্রাল করা হয়। ওকে, না এটা ছোট্ট লাস্ট একটা তোমাদের ঘটনা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে ভেনাসের চারিদিকে সালফিউরিক অ্যাসিড, ভেনাস মানে হচ্ছে শুক্র গ্রহ, ভেনাসের চারিদিকে অ্যাটমসফিয়ারের চারিদিকে সালফিউরিক অ্যাসিড, ইয়েলো কালারের থিক সালফিউরিক অ্যাসিডের একটা আস্তরণ আছে। ঠিক আছে, এই অ্যাসিডিক আস্তরণটার জন্য অল দ্যাট জিওগ্রাফিক্যাল কোয়েশ্চেন, বাট স্টিল এই অ্যাসিডিক, যেহেতু অ্যাসিড করে আলোচনা করছে তো এটাকে ঢুকিয়ে দিয়ে মধ্যে, তো এই অ্যাসিডিক আস্তরণের জন্যই আমাদের এখানে যদি আকাশে মেঘ হয়ে থাকে তাহলে দেখবে একটা গরম ভাব হয়ে থাকে না? তোমরা তো জানো ফিজিক্সের এই কনসেপ্টটা। তো এই যে ক্লাউডটা তৈরি হয়, সালফিউরিক অ্যাসিডের যে ক্লাউডটা থাকে অ্যাটমসফিয়ারে, যার জন্য ভেনাস হটেস্ট, দ্যাটস ওয়াই ভেনাস হটেস্ট প্ল্যানেট। ওকে, এই কারণে ভেনাস হটেস্ট প্ল্যানেট। ওকে, তো আজকে এতটাই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমি পড়বো। যদি তোমাদের কমেন্টে আমি পজিটিভিটি পাই তাহলে আমি নেক্সট ক্লাস নিয়ে ভাববো কেমিস্ট্রি। আর যদি তোমাদের কমেন্টে দেখি যে না কারোর সেরকম কিছু কমেন্টের উপর ডিপেন্ড করে কি কে ক্লাস দেখছে না দেখছে। ওকে, কারণ অনেকেই হয় দেখে লাইক করে না, ভিউজেরটাও ঠিক বোঝা যায় না কত ভিউ পড়ছে কি না পড়ছে। সো তোমরা যদি কমেন্ট করো পজিটিভলি যে হ্যাঁ ভালো লেগেছে বা হ্যাঁ আমি শেয়ার করছি ভালো লেগেছে ব্যাপারটা, তাহলে পরে আমি নেক্সট ক্লাসে যাব। হ্যাঁ, এরকমই লেম্যান ল্যাঙ্গুয়েজে পড়বো। আজকে আমরা অনেক কিছু পড়ে ফেলেছি, বেশ কিছু পিএইচ জেনে গেছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বেশ কিছু অ্যাসিডের সোর্স জেনেছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে এসেছে সে ধরনের সল্ট নিয়ে আমরা ডিসকাস করেছি, তাদের ইউজ কি, সল্টের জেনারেলি ইউজই আসে, যে ধরনের বেসিক গুলোর স্ট্রং বেস কি, ওটা নাম উইক বেস কি, এটা নিয়ে আলোচনা করেছি। হোয়াট ইজ বেস লাল লিটমাস বেসে কি কালার করে, তো এগুলো নিয়ে আমরা দেখেছি, ইন্ডিকেটর গুলো নিয়ে। অ্যাসিড নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, অ্যাসিডের একটা ছোট্ট লাস্ট একটা তথ্য আমি বলে দিই। অ্যাসিড, ধরো জলের মধ্যে আমি কি বললাম হাইড্রোজেন থাকবে। অ্যাসিডে কি হয়, হাইড্রোজেন উৎপন্ন হয়, সেটা জলে দ্রবীভূত থাকে। তাহলে জলের মধ্যে হাইড্রোজেন থাকবে মানে তখন H2O অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, H3O। এই H3O-টাকে বলা হচ্ছে হাইড্রোনিয়াম। ওকে, এই H3O-টাকে বলা হচ্ছে হাইড্রোনিয়াম। মানে এক্সামে যদি তোমাদের হাইড্রোনিয়াম কি চলে আসে বা হাইড্রোনিয়ামের সংকেত চলে আসে তাহলে আরামসে বেরিয়ে যাবে। ওকে, H3O-টাকে বলা হচ্ছে হাইড্রোনিয়াম। তো আজকে আমরা লটস অফ জিনিস শিখে গেছি, গল্পের আকারে, মজার আকারে, কেমিস্ট্রির আকারে। তো যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং ডেফিনেটলি কমেন্ট করো। তোমাদের ফিডব্যাকটা দরকার। ফিডব্যাক যদি পজিটিভ থাকে, তোমরা যদি বারবার ডিমান্ড করো ক্লাসে, তো আমি ক্লাস করাতে বাধ্য হই। তখন কোথাও না কোথাও আমারও মনে হয় যে না এত যখন ডিমান্ড আসছে তখন ক্লাস করানো হচ্ছে। তার যদি কোনো ডিমান্ডই না আসে তো আমারও মনে হয় যে ঠিক আছে সবাই কারণে যাচ্ছেও না আসছেও না, তো আমারই বা খেটে কিলাম, টাইম নষ্ট করে কিলাম। ওকে, সো প্লিজ সাথে থাকো এইভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।